আমি ইতিহাসের একজন ক্ষুদ্র ছাত্র। আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব। জ্ঞান চর্চায় মুসলিম অবদান যেভাবে আড়ালে রাখা হয়েছে সে সম্পর্কেই আপনাকে বিস্তারিত একটা ধারণা দিতে চলেছে। জাতিতে জাতিতে সেতুবন্ধন তৈরি করে বিশ্বায়ন নিশ্চিত করার একালে জাতিতে জাতিতে সংঘাত এক প্রবল বাস্তবতা। এই সংঘাতের সবচেয়ে অগ্নিময় ক্ষেত্রটি হয়েছে বা হয়ে আছে ইসলাম ও পশ্চিমা সভ্যতার সম্পর্ক। পশ্চিমার দুনিয়ায় ইসলাম ফোবিয়া এমন এক প্রচন্ডতা লাভ করেছে যা এখন সেখানে লোকরঞ্জনবাদী রাজনীতির প্রধান হাতিয়ার হয়ে গেছে। ইসলামকে দানব বানানোর প্রকল্পে যোদ্ধারা এত খেটেছেন, যার প্রভাবে তৈরি হচ্ছে এমন অসংখ্য তরুণ যাদের স্লোগান হচ্ছে মুসলিম মুক্ত ইউরোপ ও আমেরিকা। তাহলে বুঝতে পেরেছেন কোন পর্যায়ে গেছে? এই স্লোগানধারীরা মিডিয়া, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও সমাজ বাস্তবতায় এখন খুবই প্রভাবশালী। ইউরোপীয় সমাজের যে বহুত্ব, যে উদারতা, যে মিথস্ক্রিয়া, ইসলামের প্রশ্নে এর বিপরীত অবস্থান নিয়েছে লোকরঞ্জনবাদ। হ্যাঁ, আমি সেই সম্পর্কে একটু কথা বলি। এর গোড়ায় আছে গোয়েবলসীয় অপপ্রচার। হিটলারের এই প্রচারমন্ত্রী বলতেন যে সাদা বেড়ালকে কালো বানিয়ে দাও। কিভাবে? যদি সাদা বেড়ালকে অনবরত কালো বলা হতে থাকে, লোকেরা একদিন ঠিকই তাকে কালো বেড়াল ভাবতে শুরু করবে। আমাদের হয়তোবা সেটাই করতে হবে। ইসলাম নিয়ে ঘটছে ঠিক এরকমই। অনবরত হিংস্র চেহারা আরোপ করা হয়েছে তার উপর। দেখানো হয়েছে পাশ্চাত্যের জন্য ইসলাম এক ভয়াল প্রতিপক্ষ। এটা শত্রুতা ও ধ্বংস ছাড়া কখনোই কিছু দেয়নি। এটা অতীতে যেমন হুমকি ছিল, এখনো ঠিক হুমকি রয়েছে। এই বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পশ্চিমা বুদ্ধিজীবিতার প্রধান ধারাটি এই ধারণাকে বা এই প্রচারণাকে প্রতিষ্ঠা দিয়েছে কিন্তু সত্যিভাবে। অথচ যদি সত্যকে অনুসন্ধান করা হতো তাহলে স্পষ্ট হতো এভাবে যে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ছিল একটি আশীর্বাদ স্বরূপ, একটি আলো, একটি সূর্যোদয়। অনন্ত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এর ব্যাপক গুরুত্ব, যার কিয়দংশ প্রচারিত হলেই পশ্চিমা দুনিয়ার পথভ্রষ্ট ও হিংস্র ইসলাম ফোবিয়া থমকে দাঁড়াতো। যে তরুণেরা শুনেছে মুসলিম মানে বর্বর ও উচ্ছেদযোগ্য প্রতিপক্ষ, সে জানতো না মুসলিম মানে বন্ধু এবং শিক্ষকও। পশ্চিমা দুনিয়ার এমন বহু সত্যনিষ্ঠ ইতিহাসবিদ ও বুদ্ধিজীবী আছেন যাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে এই সত্য, কিন্তু পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রচারের ডামাডোলে সেই যার কণ্ঠস্বর শোনা যায় না। সেগুলো শোনা যায় বিভিন্ন কিছু প্রোপাগান্ডা। ইসলাম ফোবিক তরুণরা যদি সেই কণ্ঠস্বর শুনত তাহলে বুঝতো যে গ্রিক দর্শন, গণিত ও বিজ্ঞানবাদ পশ্চিমা জাগরণের প্রধান হাতিয়ার। মুসলিমরা একে সরবরাহ করেছিলেন ইউরোপকে দিয়ে, অথচ এ মুসলিমদের নাম বাদ দিয়ে এর কর্তৃত্ব দেওয়া হচ্ছে কেবল গ্রিকদেরকে। কিন্তু রবার্ট ব্রিপলেটের মতো ইতিহাসবিদ স্বীকার করেছেন যে গ্রিকদের জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্র ছিল বিদেশ থেকে আমদানি করা। এগুলো গ্রিক সংস্কৃতির সাথে পুরোপুরি সঙ্গতপূর্ণ হতে পারেনি। গ্রিকরা পদ্ধতিকরণ কতগুলো দৃষ্টান্ত থেকে সাধারণ শ্রেণীবদ্ধকরণে নিপুণ ছিল, কিন্তু ধৈর্য সহকারে অনুসন্ধান, নিশ্চিত জ্ঞান আহরণ, দীর্ঘকাল ধরে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষণ পদ্ধতি অনুসরণ করা সর্বত্রভাবে গ্রিক মেজাজের পরিপন্থী ছিল। পুরনো কালে বৈজ্ঞানিক কাজকর্ম সীমাবদ্ধ ছিল গ্রিক আলেকজান্দ্রিয়াতে। আমরা সেটা জানি। আমরা যাকে বিজ্ঞান বলে আখ্যায়িত করে থাকি তার জিজ্ঞাসু মন, নতুন অনুসন্ধান পদ্ধতি, পরীক্ষণ নিরীক্ষণ পদ্ধতি এবং গণিতশাস্ত্রের অগ্রগতির ফলেই ইউরোপে বিকাশ লাভ করেছে। সেই মন ও পদ্ধতি ইউরোপকে সরবরাহ করেছিল আরবরা, কিন্তু সেই ইতিহাস গোপন করা হয়েছে আমাদের থেকে। সেই ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। ব্রিফল্টের এই বক্তব্যে কেবল তারই নয়, ঐতিহাসিক অসংখ্য সূত্রে সমর্থিত। গুস্তাভ লি ভো তার বিখ্যাত লা সিভিলাইজেশন ডেজ আরাবস গ্রন্থে স্পষ্টভাবে তিনি লিখেছেন এভাবে যে ইউরোপে বিজ্ঞান জীবন পেয়েছে আরবির মাধ্যমে মুসলিম শিক্ষার প্রভাবে। আরবরাই ফেরি করেছে বিজ্ঞান চেতনা। আমি আপনাকে গবেষণা করতে বলবো এই কথাগুলো নিয়ে। আরবদের এই বিজ্ঞান চেতনার উৎস আসলে কি? অনেকেই এর উৎস খোঁজেন গ্রিক বিজ্ঞানে। এটা আসলে কিন্তু মারাত্মক রকমের ভুল। মুসলিমদের বিজ্ঞান চেতনার উৎস ইসলামে নিহিত রয়েছে। ঐতিহাসিক রোমল্যান্ডের বয়ান শুনুন একটু। আল্লাহ সৃষ্ট জগৎকে গভীরভাবে উপলব্ধি করার বাসনা, বস্তু জগৎকে আত্মিক জগতের মতোই গুরুত্ব প্রদান, আরবের মনের বাস্তবতাবাদ এবং অদম্য কৌতূহল। ইসলামের ধর্ম ও বিজ্ঞান আলাদা পথ ধরে অগ্রসর কিন্তু হয়নি, যা আমাদেরকে ভুলভাবে প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। বস্তুত প্রথম দ্বিতীয়টাকে উৎসাহ জুগিয়েছে। এটা অনস্বীকার্য, মুসলিমরা পাশ্চাত্যের মতো বিজ্ঞানকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে দেয়নি, কিন্তু বস্তুত ইসলামী বিশ্বকে নিয়ে গবেষণা করার উৎসাহ জুগিয়েছে। খ্রিস্টান জগতের বিজ্ঞান ও ধর্মের সংঘর্ষ এখানে ছিল না কিন্তু আগে থেকেই। ধর্মীয় আবেগ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালানো হতো।
এর লক্ষ্য ছিল বুদ্ধিবৃত্তিক ব্যক্তিদের ইসলামের আস্তিকতা ও গৌরব প্রতিষ্ঠা করা। ইসলামী বিজ্ঞান তাই কখনো অমানবীয় হয়নি, যেমনটা হয়েছে পাশ্চাত্যের বিজ্ঞান, যা আমরা সকল সময় সকলভাবে গণমাধ্যমে দেখতে পাচ্ছি। ইউরোপীয় ইতিহাসবিদদের অনেকেই অন্যায়ভাবে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের গ্রিকদের শাগরেদ হিসেবে অভিহিত করেছেন, যে নাস্তিকেরা প্রায় করে থাকে। তারা মুসলমানদের বিজ্ঞান চেতনার উৎস হিসেবে গ্রিকদের কর্তৃত্ব দিয়ে থাকেন বেশ ভালোভাবে। বেরোনকারা ডি ভাক্স বিখ্যাত দ্য লিগেসি অফ ইসলাম গ্রন্থে মুসলমানদের অবদানের কথা স্বীকার করলেও তাদের প্রাচীন গ্রিকদের অনুসরণকারীর অধিক মর্যাদা কিন্তু দেননি। বার্ট্রান্ড রাসেল দ্য হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে আরবদের কি বলেছেন আপনি জানেন? আপনি এত লাফাচ্ছেন যে? গ্রিক বিজ্ঞানের নিছক বাহক ও অনুবাদক মাত্র, তিনিই কথা বলেছেন। অনুবাদের মাধ্যমে তারা নাকি কেবল গ্রিক বিজ্ঞানকে ইউরোপ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষক ও ঐতিহাসিক সমীক্ষায় এই তথ্য ভুল বলে প্রমাণিত হয়েছে বারংবার। রাসেল নিজে আবার কবুল করেছেন, সেটা স্বীকার করে নিয়েছেন, আরবদের সময় পর্যন্ত বিজ্ঞান দুধারায় বিকাশমান ছিল। এক নম্বর হচ্ছে আমাদের এর যোগ্য করে তোলা, যে আমরা বস্তুকে জানবো। 2 নম্বর আমাদের বস্তু নিচয় ব্যবহারের উপযোগী করে তোলা। আর্কিমিডিসের নাম শুনেছি। আর্কিমিডিসের একমাত্র ব্যতিক্রম ছাড়া গ্রিকদের আকর্ষণ ছিল শুধু প্রথম ধারার প্রতি। হ্যাঁ, আপনি সঠিকই শুনেছেন। বস্তুত এটা সিদ্ধ সত্য যে প্রাচীন গ্রিকের যা কিছু কীর্তি, উন্নতি, উৎকর্ষ, তার সবই দর্শন ও শিল্পকলার এলাকাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান এতই অপ্রতুল যে আর্কিমিডিস ছাড়া গ্রিস আর কোনো বৈজ্ঞানিক সন্তান জন্ম দিতে পারেননি। আপনি ইতিহাস ঘাটলেই সেটা খুঁজে পাবেন। খ্রিস্টপূর্ব 222 অব্দে শহরতলির বালুকা বেলায় কোন জটিল জ্যামিতিক সমস্যায় মগ্ন থাকা অবস্থায় এক রোমান সৈন্য হত্যা করেছিল তাকে। খ্রিস্টপূর্ব সমগ্র পাশ্চাত্য প্রবল প্রতাপ নিয়ে রোম ছিল এক সমৃদ্ধ সভ্যতা, কিন্তু জ্ঞান বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস অনুসন্ধানকারীদের কাছে রোম এক অন্ধকার এলাকারও নাম ছিল, অথচ নাস্তিকরা তাকে নিয়ে গর্ব করে। সমরবিদ্যা ও এর প্রয়োগ সাধনে তারা লাভ করেছিল উন্নতি। এছাড়া গ্রিকদের বিপুল জ্ঞানের উত্তরাধিকারী তারা পেয়েছিলেন সরাসরি ও সহজে। কিন্তু এরপরও রোমান সভ্যতা আর তার হাজার হাজার বছরের আয়ুষ্কালে একজন বিজ্ঞানীর জন্ম দিতে পারেনি। আপনি অবাক হচ্ছেন, অথচ তারা গ্রিক এবং রোমকে নিয়ে অনেক গর্ব করছে। এরপর উদয় হলো ইসলামী সভ্যতার। শত শত বৈজ্ঞানিক সন্তান জন্ম দেয় এই সভ্যতা। ব্রিফল্ট স্পষ্ট করেছেন এভাবে, প্রাকৃতিক বিজ্ঞান এবং চেতনায় ইউরোপে আমরা যাকে বিজ্ঞান বলে জানি, বিজ্ঞানে অনুসন্ধানের সেই নবচেতনা, নতুন পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ এবং অঙ্কশাস্ত্রের উন্নয়ন, পরিমাপ পদ্ধতি প্রভৃতি গ্রিকদের কাছে ছিল সম্পূর্ণ অজ্ঞাত। ইউরোপে এই নবচেতনা ও পদ্ধতি আরবরাই প্রবর্তন করেছিল। আপনার কাছে হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টি। আরব দার্শনিক ও বৈজ্ঞানিকদের মাধ্যমে গ্রিক জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ সম্পদ আধুনিক যুক্তিবাদের জনকদের কাছে এবং বৈজ্ঞানিক গবেষণার পথিকৃত রজার বেকনের হাতে পৌঁছেছিল। বেকন তাদেরই একজন অনুগামী ছিলেন। আলেকজান্ডার ভন হামভল্টের মতে মুসলিমরা প্রাকৃতিক বিজ্ঞানের সত্যিকার জনক হিসেবে আখ্যায়িত হবেন। বর্তমান এই সত্য স্বীকার করে নিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আমি আপনাকে আরো বেশ কিছু তথ্য দিয়ে সজাগ করতে চাই। আজকের জগৎকে রূপান্তরিত করেছে সেই মুসলিম গবেষণা পদ্ধতি যা ইউরোপে প্রবেশ করেছে। মুসলিমরা অনুসন্ধানের নতুন নতুন ক্ষেত্র খুলেছে। তারা ধৈর্য, তারা সাহস, মুক্তমন এবং বাস্তবমুখী প্রজ্ঞা নিয়ে অগ্রসর হয়েছে, যা আমরা ইতিহাসের কল্যাণে সেগুলো দেখতে পেয়েছি। কলা বিজ্ঞানের কর্ষণে মুসলিম সাম্রাজ্যের প্রত্যেক শহর অন্য শহরকে অতিক্রম করার চেষ্টা করত সে সময় থেকে এখন পর্যন্ত। কিন্তু হুট করে কি হয়ে গেল? প্রাদেশিক শাসনকর্তা ও প্রধানেরা সুলতানের পদাঙ্ক অনুসরণ করতেন। হাজার হাজার মানুষ জ্ঞান বিজ্ঞানের বাণী শ্রবণের জন্য কর্ডোভা, বাগদাদ ও কায়রোতে ভিড় জমাতেন। এমনকি খ্রিস্টানরা ইউরোপের প্রত্যন্ত সীমা থেকে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান লাভের জন্য আসতেন। তারা সেখানে পড়াশোনা করার জন্য পথ পাড়ি দিতেন। তাহলে বুঝতে পেরেছেন, এভাবে ইসলামী সভ্যতার আলো সিসিলি, স্পেন হয়ে ক্রমশ ছড়িয়ে পড়েছিল সমগ্র ইউরোপ জুড়ে। ধীরে ধীরে এজ অব ডার্কনেস বা অন্ধকার কাল থেকে জেগে উঠল ইউরোপ। হ্যাঁ, এই ইউরোপকে সাদা করতে আমরা এসেছিলাম। পশ্চিম ইউরোপের জ্ঞান পিপাসু ও বিদ্যানুরাগীরা এই সময় স্পেনের বিদ্যালয়গুলোতে এসে সমবেত হতে শুরু করে। স্পেনের মুসলমানদের প্রতিবেশী হিসেবে আরবি ভাষা খ্রিস্টান মুজারাব বা ইউরোপে মুসলিম বিজ্ঞানের হস্তান্তর ও প্রচারে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর এক ভূমিকা পালন করে বসে। অন্যদের তুলনায় তারা অধিকতর প্রভাবিত হয়েছিল। অগ্রসর খ্রিস্টান তরুণরা তাদের নিজেদের ভাষার চেয়ে আরবি ভাষায় অধিকতর দক্ষ ও শুদ্ধতার সাথে মত প্রকাশ করতে পারত। কেন? কারণ তারা মুসলিমদের থেকে শিক্ষা নিতে এসেছিল। আমি আরেকটি ঘটনা বলে শেষ করে দিই। কর্ডোবার আলভারো মুসলিম বিদ্যাচর্চার প্রতি আগ্রহের জন্য তাদের বিরুদ্ধে তিক্তভাবে অভিযোগ আনে। হ্যাঁ, একজন খ্রিস্টান তরুণদের সম্পর্কে তিনি বলেন যে তারা জ্যোতিষতত্ত্ব সম্পর্কে অধ্যয়নের জন্য টলেডোতে গিয়েছিলেন।
সেন্ট ভিক্টরের হগ মুসলিম দর্শনের প্রতি অধিক আগ্রহের জন্য সেভিলের বিশপকে ভর্ৎসনা করেছিলেন। এস.এম. ইমাদউদ্দিন, কালচারাল হিস্ট্রি অব মুসলিম, পৃষ্ঠা 187 নম্বর খুললে আপনি সেটা ক্লিয়ার হতে পারবেন। আরব বিজ্ঞান লাতিন ভাষায় অনুবাদ ও আরবি লাতিন ভাষায় বা লাতিন শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই সময় থেকেই। আমি আপনাকে আরো কিছু ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করছি। স্পেনের টলেডো ও সেভিলের আরবি লাতিন বিশ্ববিদ্যালয়গুলোতে আরব বিজ্ঞান ইউরোপে বিস্তার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যালেন্সিয়া, স্লামাস্কা এবং লেরিডা বিশ্ববিদ্যালয় যথাক্রমে 1214 ও 1215 সালের অষ্টম আলপস এবং 1300 সালে নবম জায়ামি প্রতিষ্ঠা করে বসে। 1254 সালে সেভিলে আরবি লাতিন বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেন দশম আলফনসো। টলেডোতে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অথচ সেই ইতিহাসগুলো আমাদের থেকে আড়াল করা হচ্ছে। যাতে ছিল সমৃদ্ধ অনুবাদ কেন্দ্র। মুসলিম পণ্ডিতদের বিজ্ঞানকে ইউরোপে সম্প্রচারের ক্ষেত্রে টলেডো পালন করেছিল মূল ভূমিকা। এতে আরবি ভাষা বহু মুসলিম, ইহুদি ও খ্রিস্টান পণ্ডিত নিয়োজিত হতো। 1554 সালে দশম আলফনসোর মোহাম্মদ আল রিকোতির মাধ্যমে মার্সিয়া ও সেভিলে প্রতিষ্ঠা করেন আরবি লাতিন বিশ্ববিদ্যালয়। এতে মুসলিম বিজ্ঞান, দর্শন ও সাহিত্য পড়ানো হতো। দশম শতকের কথা বলি। দশম শতকে ইউরোপ আরব মেধার ছায়া গ্রহণ করতে শুরু করে। ইউরোপে তখন মুসলিম জ্ঞান বিজ্ঞানের প্রধান প্রচারক সিলভেস্টার এর পোপ গার্বেট। তিনি আরবদের জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শন ইত্যাদিতে পারদর্শী হন স্পেনের মাদ্রাসায়। অথচ সেই ইতিহাসকে আমাদের থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। ইউরোপে রোমক সংখ্যা নির্দেশক জটিল চিহ্নের পরিবর্তে আরবি সংখ্যা নির্দেশক চিহ্ন প্রবর্তন করেছেন কিন্তু তিনি। একাদশ শতকে ইউরোপে ছড়াতে থাকে সকল কিছু মুসলিম বিজ্ঞানের বিষয়ে। মুসলিম বিশ্বে তিনি 30 বছর ভ্রমণ করে সংগ্রহ করেছিলেন জ্ঞান বিজ্ঞানের পাঠ ও গ্রন্থাবলী। ইউরোপে ফিরে স্যালেরনোতে মুসলিমদের অনুকরণে প্রতিষ্ঠা করে থাকেন মেডিকেল কলেজ আর লাতিন ভাষায় অনুবাদ করতে থাকেন আরবি থেকে। গড়ে তোলেন অনুবাদের একটি প্রতিষ্ঠান। 1135 থেকে 1284 সাল অবধি এখান থেকে জন্ম নিয়েছেন অসংখ্য অনুবাদক ও প্রচারক। তাদের প্রধান কাজ ছিল আরবীয় বিজ্ঞানকে ইউরোপীয় বিভিন্ন ভাষায় অনুবাদ আর বিভিন্ন প্রতিষ্ঠানে এর শিক্ষাদান করা। অথচ নাস্তিকেরা বলি আওড়ায় সেই গ্রিক নিয়ে, সেই রোম নিয়ে। বিভিন্ন কারণে এই সময় অনেক মুসলমান ও ইউরোপেও গিয়েছিলেন বেশ ভালোভাবেই। সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা অনেক অগ্রসর। ইউরোপে এটা বুঝেছিল সে অনেক আগে থেকেই। এই যোগাযোগের ফলে তারা আলোর মুখ দেখতে পায়। তারপর যখন জ্ঞান বিজ্ঞান অগ্রগামিতা ও চিন্তের মুক্তির প্রয়োজন উপলব্ধি করতে পারে, লাতিন ভাষার মুসলিম গ্রন্থ সম্ভার অনুবাদ করে মুসলমানদের সাথে সংযোগকে তারা আরো প্রগাঢ় ও পরিণতিমুখী করে তোলেন। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকায় লেখা হয়েছে এভাবে যে এই সময় মুসলমানদের কাছে লক্ষাধিক গ্রন্থ সমৃদ্ধ বহু পাঠাগার ছিল। অনুবাদের মাধ্যমে এগুলো ইউরোপের হাতে চলে যেতে শুরু করে। সেই ইতিহাস আমরা অনেকে জানি। বিশপ রেমন্ডের ধারাবাহিকতায় বাথের এডেলার্ড, ক্রিমোনার জেরার্ড, সেভিলের জোহন, ডমিনিকো গঞ্জালেস, ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাইকেল স্কট, টেস্টারের রবার্ট, তিভোলার ইটালীয় প্লেটো, মাইকেল স্কোটাস প্রমুখের হাত দিয়ে ইবনে সিনা, ইবনে রুশদ, আলবেরুনি, জাহরাবি খাওয়ারিজমদের গ্রন্থাবলী ইউরোপে ভাষান্তরিত হতে শুরু করে। বইগুলো ছড়িয়ে পড়ে ইতালি, জার্মান, মধ্য ইউরোপ ও ব্রিটেনে। মিরাবিলিস নির্দেশ দেন যে খ্রিস্টান স্কুলগুলো ত্যাগ করে শিক্ষার্থীরা যেন আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যান। এর ফলাফল হলো সুদূর প্রসারী। ইউরোপে তৈরি হয় জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ একটি প্রজন্ম, যাদের মধ্যে শুধু ফ্রান্সিস বেকন ও রজার বেকন ছিলেন না, ছিলেন সেকালের আলোকময় বেশিরভাগ প্রতিভাগণ। আপনি লক্ষ্য করেছেন আমি আপনাকে এতক্ষণ ধরে কি বোঝাতে চাইলাম? তাদের অনুবাদ, রচনা ও আন্দোলন বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক বিপ্লবের তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। ইউরোপে রেনেসাঁ সংগঠনের পেছনে এরাই ছিল সক্রিয় বারুদ। ফরাসি বুদ্ধিজীবী গুস্তাবলি বা ঐতিহাসিক রবার্ট বিফল্ট, D.H. রবার্টস, ম্যান্টোগোমারির মতো সত্যসন্ধ গবেষকরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আরবদের গবেষণা ও আবিষ্কারের বদৌলতে বিজ্ঞানময় আধুনিক যুগের সূচনা ইউরোপ করতে পেরেছিল। হ্যাঁ, আমি সে সম্পর্কে আরো একটু তথ্য দিতে চাই আমি আপনাকে। জ্ঞান বিজ্ঞান সহ মুসলিমদের এমন বহু বিষয় রয়েছে যার গৌরবময় উত্তরাধিকার বহন করছে পাশ্চাত্য, এই পাশ্চাত্য সভ্যতা। কিন্তু এটাকে গভীর যত্নে আড়াল করা হয়েছে, দেখানো হয়েছে বিপরীত চিত্র। তা তৈরি করেছে পশ্চিমের উল্টো উল্টো বিভিন্ন মন, বিভিন্ন চোখ। ফলে ঘৃণা ও সংঘাতের আগুন ঢুকে পড়েছে অনেক গভীরে, যা থেকে বেরিয়ে আসা পশ্চিমা দুনিয়ার নিজের প্রয়োজনেই আজ জরুরি হয়ে পড়েছে। আমি আপনাকে মুসলিমদের অবদান সম্পর্কে হালকার উপর ঝাপসা দিয়ে কিছু তথ্য জানালাম। অবশ্যই আপনি উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন।